Good morning, students. You are welcome in the English online class of class 12. We have already discussed 7th stanzas of the prose piece Strong Roots. Today I am going to discuss the stanza number 8 from the prose piece Strong Roots. So be ready with the book. Open at page number 49. Okay. 49 পাতা বার করো এবং প্রথমে আমরা লাইন বাই লাইন রিডিং করব, তারপরে কঠিন শব্দের মানে লিখব, তারপর বাংলা অ্যানালিসিস করব এবং সবশেষে এক্সপ্লেনেশন করব। প্রথম লাইন, Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. Why don't you say, কেন তুমি বলো না, this এটা to the people, লোকেদের, who মানে যারা, come to you তোমার কাছে আসে, for help সাহায্যের জন্য, and advice এবং পরামর্শ দিতে। তাহলে এখানে দেখলাম যে কালামের বাবাকে রামেশ্বরমের এলাকার মানুষেরা একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে মনে করত। They reckoned Kalam's father Zainul Abidin as a wise person. Therefore, whenever they were in trouble, whenever they were in any problem, they used to come to Kalam's father with the hope that Kalam's father would solve their problem. অর্থাৎ যখনই কোনো সমস্যায় পড়ছে কালামের বাবার কাছে আসছে এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কালামের বাবার কাছে সমাধান চাইছে। তো কালাম বললেন যে 7 নম্বর স্লাইডে তুমি তো আমাকে বললে যে মানুষের অবস্থানটাই মহাবিশ্বে, বললে যে ম্যান ইজ এ পার্ট অফ দ্য ডিভাইন বিং, অর্থাৎ মানুষ হচ্ছে ঐশ্বরিক সত্তার একটা খণ্ডিত অংশ। এবং তুমি আরো বললে যে উই শুড নট অ্যাফ্রেড অফ ট্রাবলস, প্রবলেমস অ্যান্ড ডিফিকাল্টিস, এবং আমাদের সমস্যায় ভেঙে পড়া উচিত নয়, কঠিন সময়ে ভেঙে পড়া উচিত নয়। এবং আরো বললে যে অ্যাডভার্সিটি গিভস আস দ্য অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, এবং বললে কি যে প্রতিকূলতা আমাদেরকে সুযোগ এনে দেয় আত্মসমীক্ষা। তাহলে এই কথাগুলো তুমি কেন বলছো না সেই সমস্ত মানুষদের কাছে যারা প্রত্যেক দিন তোমার কাছে ভিড় করে, তোমার কাছে সাহায্য চায়, তোমার কাছে উপদেশ চায়? সো দিস রেফার টু দ্য কমন পিপল। দিস বলতে এখানে বোঝানো হয়েছে সাধারণ মানুষদেরকে। আই আস্ক মাই ফাদার, আমি আমার বাবাকে প্রশ্নটা করলাম। রিয়াকশনটা কি হচ্ছে দেখো গাইস। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস। হি পুট, হি মিনস জৈনুল আবেদিন, দি ফাদার অফ এপিজে আব্দুল কালাম। পুট অর্থাৎ জৈনুল আবেদিন রাখলেন হিজ হ্যান্ডস, তার হাত দুটি, অন মাই শোল্ডার্স আমার কাঁধ দুটির উপর, অ্যান্ড এবং লুকড তাকালেন, স্ট্রেট, স্ট্রেট মানে সরাসরি, ইনটু মাই আইস আমার চোখ দুটিতে। তাহলে রিয়াকশনটা কি হলো যে যখন কালাম বললেন যে তুমি এই জীবনের এই চরম সত্যি কথাগুলো কেন এই সমস্ত মানুষদের বলছো না, তখন কালামের বাবা কি করলেন, তার হাত দুটো কালামের কাঁধে রাখলেন। এই কাঁধে হাত রাখাটা কি ইন্ডিকেট করছে? না, কাঁধে হাত রাখাটা ইঙ্গিত করছে যে হি ইজ স্যাটিসফাইড উইথ দ্য নলেজ অফ কালাম। কালামের যে জ্ঞানে তিনি প্রচণ্ড পরিমাণে সন্তুষ্ট হয়েছেন এবং কালামকে বোঝাতে চাইলেন যে আই হ্যাভ ফুল কনফিডেন্স অ্যাপন ইউ, অর্থাৎ আমার তোমার উপর পুরো আস্থা আছে। কালামের বাবা একটু অবাক হয়ে গেলেন। তিনি বুঝতেই পারেননি যে তার ওই ছোট্ট ছেলেটি কখন বুদ্ধিতে এতখানি বড় হয়ে গেছে। ফর এ মোমেন্ট হি বিকেম সারপ্রাইজড। কিছুক্ষণ তিনি অবাক হয়ে গেলেন। কারণ কি, যে এই ছোট্ট ছেলেটা এতখানি বুদ্ধিমান কি করে হল? এটা বয়সে অল্প, তাহলে এই বয়সে এতখানি বোঝার ক্ষমতা কোথা থেকে এলো, এটা তিনি ভেবে পেলেন না। গাইস, তোমরা জেনে রাখবে যারা বিখ্যাত ব্যক্তি তারা সবসময় তাদের বয়সের চেয়ে একটু অ্যাডভান্স থাকে, তারা এগিয়ে থাকে। কথায় আছে না, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ
সকালটা ইঙ্গিত করে যে কেমন হবে দিনটা। তাহলে কালামের এই যে প্রাজ্ঞতা দেখে বাবা অনুধাবন করতে পেরেছিলেন, দ্য ফাদার রিয়েলাইজ দ্যাট হিজ সন ইজ গোয়িং টু বি অ্যান এমিনেন্ট পারসন, অর্থাৎ একটা যে বিখ্যাত ব্যক্তি হবে এটা কিন্তু তার বাবা অনুধাবন করতে পেরেছিলেন। নেক্সট, ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। ফর কোয়াইট সাম টাইম, কিছুক্ষণ, ফর কোয়াইট সাম টাইম মানে কিছুক্ষণ, হি সেড নাথিং তিনি কিছুই বললেন না, অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে যেন, হি ওয়াজ জাজিং তিনি পরীক্ষা করছেন, মাই ক্যাপাসিটি আমার ক্ষমতা, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। কম্প্রিহেন্ড মানে হচ্ছে রিয়েলাইজ বা আন্ডারস্ট্যান্ড, যে আমি তার কথাগুলো বুঝতে পারছি কিনা এটা বোঝার জন্য তিনি কিছুক্ষণ চুপ করলেন এবং তিনি বোঝার চেষ্টা করলেন আমার ক্যাপাসিটিটাকে, আমার ক্ষমতাটাকে, যে আমি কি তার কথাগুলো বুঝতে পারবো, এটা তিনি প্রথমে পরীক্ষা করে নেবেন। তার ওই যে সেড সাম নাথিং, প্রথমে তিনি খানিকক্ষণ চুপ ছিলেন কেন, কারণ তিনি ভাবলেন যে এই বাচ্চা ছেলেটাকে আমি কি করে বোঝাবো জীবনের এত গুঁড়ো কথা, এত জটিল কথা, কিভাবে আমি তাকে প্রেজেন্ট করব। তিনি তো এক্সপেক্টই করেননি যে এইটুকু একটা ছোট্ট ছেলে আমাকে এই প্রশ্নটা করতে পারে। সুতরাং হি ওয়াজ থিঙ্কিং দ্য অ্যান্সার মিন ওয়াইল, তিনি উত্তরটা মনে মনে চিন্তা করছিলেন এবং এই জন্য তিনি চুপ রইলেন। আচ্ছা, এবং কি করছেন তিনি, হি ওয়াজ এক্সামিনিং দ্য ক্যাপাসিটি অর দি অ্যাবিলিটি অফ কালাম, তিনি কালামের যে ক্ষমতা সেটা পরীক্ষা করছিলেন। এখানে আমরা কতগুলো ওয়ার্ড পেলাম, লিখে রাখবো। প্রথম ওয়ার্ডটা হচ্ছে জাজিং, JUDGING, নোট করবে তোমরা। জাজিং মানে হচ্ছে পরীক্ষা করা। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সামিনিং, এক্সামিনিং মানেও তাই পরীক্ষা করা। নেক্সট যে শব্দটা আছে ক্যাপাসিটি, আমরা প্রায় ইউজ করি ক্যাপাসিটি মানে ক্ষমতা। অ্যাবিলিটি বলতে পারি বা ক্যাপাবিলিটিও বলতে পারি, একটা লিখলাম অ্যাবিলিটি। 3 নম্বর কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড মানে হচ্ছে অনুধাবন করা বা বুঝতে পারা, সোজা ইংরেজিটা লিখলাম আন্ডারস্ট্যান্ড, কিংবা লিখতে পারি রিয়েলাইজ। ওকে, নেক্সট লাইন। Then he answered in a low, deep voice. Then মানে তারপর, he answered তিনি উত্তর দিলেন। তাহলে কে উত্তর দিল? বাবা জয়নুল আবেদিন উত্তর দিল। in a low, low মানে নিচু, ডিপ ভয়েস অথচ উচ্চ কণ্ঠস্বরে। কেন এই যে ডিপ ভয়েস বললো? কারণ জীবনের এই কথাগুলো হচ্ছে প্রচণ্ড জটিল কথা, গুলো কথা। তাহলে যেহেতু এগুলো কোনো সিম্পল কথা নয়, এগুলো হচ্ছে জীবনের একটা চরম সত্যি কথা, সুতরাং এটা বলতে হবে লাইট ভাবে না, এটা সিরিয়াস ভাবে বলতে হবে। সুতরাং তিনি কি করলেন? গলার কণ্ঠস্বরটাকে একটা গম্ভীর করলেন। দেখ, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এবার তিনি যে উত্তরটা দিলেন সেই উত্তরটার রিয়াকশন কি হলো? হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দি অ্যান্সার that was given by Zainul Abidin to young Kalam? His answer, that means father's answer, filled me, that means filled Kalam with a strange energy and excitement or enthusiasm. অর্থাৎ his answer, তার উত্তরটা, filled me, আমাকে পূরণ করেছিল, with a strange, একটা অদ্ভুত, energy মানে হচ্ছে শক্তি, and enthusiasm, enthusiasm মানে উদ্দীপনা। তাহলে বাবার উত্তরটা কালামের মধ্যে একটা অদ্ভুত শক্তি এবং উদ্দীপনার সৃষ্টি করেছিল। এখানে আমরা দুটো ওয়ার্ড পেলাম, এনথুজিয়াজম একটা ওয়ার্ড, খুব চেনা শব্দ আমাদের, তবু লিখলাম এনথুজিয়াজম। বাংলা মানে হচ্ছে উদ্দীপনা, and the English synonym is excitement. The next word energy,
We all are familiar with the word energy. আমরা সবাই পরিচিত। Energy means vigor or vitality. Next, কথাটা কি বলছেন দেখো, উইদিন কোটেশন, বই কোটেশনের মধ্যে আছে। দ্যাট মিনস কালামের বাবা যে কথাগুলো বলেছিল সেগুলো সরাসরি এখানে রাখা হয়েছে। Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. This is one of the greatest truths of human life. মানব জীবনের একটা চরম সত্যি কথা ছেলে কালামের সামনে বাবা জৈনুল আবেদিন ওই নিচু অথচ গম্ভীর কণ্ঠস্বরে রিপ্রেজেন্ট করলেন। যার বাংলাটা কি, whenever মানে যখনই, হিউম্যান বিংস মানে মানুষেরা, ফাইন্ড দেমসেলস নিজেদেরকে খুঁজে পায়, অ্যালোন অর্থাৎ মানুষেরা যখনই নিজেদেরকে একাকী অবস্থার মধ্যে পায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান। ন্যাচারাল রিয়াকশান মানে হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া, মানে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে দে স্টার্ট, তারা শুরু করে, স্টার্ট মানে শুরু করে, লুকিং ফর মানে খুঁজতে, কোম্পানি মানে সঙ্গী। একটা কথা আছে, বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন যে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ হচ্ছে একটি সামাজিক জীব, অর্থাৎ হিউম্যান বিংস ক্যান নট লিভ অ্যালোন, মানুষেরা একা বাঁচতে পারে না। তাহলে এই পৃথিবীতে উপরওয়ালা বলো বা গড বলো বা আল্লাহ বলো, যখন মানুষকে পাঠিয়েছিল একা পাঠিয়েছিল, আবার আমরা যখন এই পৃথিবী ছেড়ে তার কাছে যাচ্ছি তখনও আমরা একাই যাচ্ছি। আর এই মাঝের সময়টাই হচ্ছে আমাদের পার্থিব জীবন, আওয়ার ব্রিফ এক্সিস্টেন্স, আমাদের সংক্ষিপ্ত উপস্থিতি। এই সংক্ষিপ্ত পৃথিবীতে যে বাস করছি এই সময় আমরা কিন্তু একা থাকতে পছন্দ করি না। আমরা সবসময় কী করি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দিদি, হ্যাঁ, এদের সঙ্গ লাভ করতে পছন্দ করি। তাহলে এটা মানুষের চরম সত্যি যে মানুষ যখনই নিজে একা থাকে তখনই কি করে, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া বলছেন, যে সে খোঁজে যে কেউ একজন তাকে কোম্পানি করুক, কেউ তাকে অ্যাকম্পানি দিক, অর্থাৎ সঙ্গী দিক, সঙ্গ দিক। নেক্সট, whenever they are in trouble, they look for someone to help them. That means whenever they are in trouble, যখনই তারা সমস্যায় পড়ে, they look for, তারা খুঁজে, someone, কেউ একজন, to help them, তাদেরকে সাহায্য করবে। এটাও মানুষের একটা টিপিক্যাল নেচার, যে মানুষ যখনই সমস্যায় পড়ে নিজে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথটা সে খুঁজে বার করতে চায় না। প্রথমেই সে কী করে, সে এক্সপেক্ট করে দ্যাট সামবডি উড কাম অ্যান্ড উড হেল্প হিম টু সলভ দ্য প্রবলেম অ্যান্ড উড হেল্প হিম টু ওভারকাম দ্য প্রবলেম, এবং কেউ একজন এসে তাকে সেই সমস্যাটা অতিক্রম করতে সাহায্য করবে। নেক্সট, whenever they reach an impasse, they look to someone to show them way out. দেখো অনেক, whenever মানে যখনই, they reach an impasse মানেটা কি, impasse মানে হচ্ছে একটা ডেডলক, মানে হচ্ছে অচল অবস্থা। বইয়ের শেষে দেখো অন্য কালিতে লেখা আছে, দেখো একটু নীলচে কালিতে লেখা আছে যে impasse মানে কি, impasse মানে হচ্ছে তাহলে এমন একটা অবস্থা, a situation which allows no progress, মানে এমন একটা অবস্থা যেটাকে তুমি ফরওয়ার্ডও করতে পারছো না, এগিয়ে যেতে পারছো না, আবার রিট্রিট মানে সেই থেকে পিছিয়েও যেতে পারছো না, অর্থাৎ একটা অচল অবস্থা, একটা স্ট্যাটিক কন্ডিশন। তাহলে কি, whenever they reach an impasse, যখনই তারা একটা অচল অবস্থার মধ্যে পড়ল, they look to someone, তারা কারোর খোঁজ করে, to show them the way out, কারোর খোঁজ করে যে তাকে বেরিয়ে আসার পথটা দেখাবে। তাহলে তিনটে জীবনের চরম সত্যি কথা এখানে ছোট্ট কালামের সামনে বাবা নিচু অথচ গম্ভীর গলায় তুলে ধরল। সেটা কি, যে whenever human beings fall in any problem, they expect that somebody would come and would help him to overcome
the problem and the person would show him the way out from the problem এবং সেই ব্যক্তিটি তাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ দেখাবে। নেক্সট, every recurrent anguish, longing and desire find its own special helper. every মানে হচ্ছে প্রত্যেক, রিকারেন্ট মিনস হচ্ছে দ্যাট ইজ হ্যাপেনিং এগেইন অ্যান্ড এগেন, যেটা বারংবার ঘটছে সেটাকে বলা হচ্ছে রিকারেন্ট। অ্যাঙ্গুইশ শব্দটার মানে হচ্ছে মানসিক এবং একটা শারীরিক যন্ত্রণা। লঙ্গিং মানে হচ্ছে কোনো কিছু আকুল হয়ে চাওয়া, অ্যান্ড ডিজায়ার মানে তো জানো, উইশ মানে ইচ্ছা, ফাইন্ডস মানে খুঁজে পায়, ইটস ওন স্পেশাল হেল্পার, তার নিজের বিশেষ সাহায্যকারী। লাইনটা একটু দেখো, লাইনটা বেশ কঠিন, লাইনটাকে বোঝার চেষ্টা করো। এভরি মানে প্রত্যেক, রিকারেন্ট অ্যাঙ্গুইশ মানে বারংবার ফিরে আসা মানসিক এবং প্রাক্ষবিক, দ্যাট ইজ ইমোশনাল যন্ত্রণাগুলো, লঙ্গিং কোনো কিছু আকুল হয়ে চাওয়া, অ্যান্ড ডিজায়ার এবং ইচ্ছা, ফাইন্ডস মানে খুঁজে পায়, ইটস ওন স্পেশাল হেল্পার এর নিজের বিশেষ সাহায্যকারী। অর্থাৎ কি, যে মানুষের জীবনে চাওয়া পাওয়ার শেষ নাই এবং আমরা যেগুলো চাই তার খুব কমগুলোই আমরা পাই, আমাদের স্বপ্ন প্রচুর। এবার সেগুলো যখনই না পাচ্ছি, whenever we are not getting those things, we fail to get these things, আমরা যখন সেই জিনিসগুলো পেতে ব্যর্থ হয়, ন্যাচারালি কি হয়, we become very upset, আমরা প্রচণ্ড বিমর্ষ হয়ে যাই, বোথ মেন্টালি অ্যান্ড ইমোশনালি, মানসিক দিক থেকে এবং প্রাক্ষবিক দিক থেকে। এবং সঙ্গে সঙ্গে কী করি, আমরা তখন এমন একজন সাহায্যকারীর খোঁজ করতে চাই যে আমাদেরকে সেই জিনিসটা পেতে সাহায্য করবে। যেমন ধরো দেখা যায় যে আমি WBCS অফিসার হওয়ার চেষ্টা করছি, বাট আই এম ফেলিং এগেন অ্যান্ড এগেন, আমি বারবার ব্যর্থ হচ্ছি। তখন কী করছি, যে আমি এমন একজন ব্যক্তিকে খুঁজে পার করতে চাইছি, আমি এমন একজনকে হেল্পারকে পেতে চাইছি যিনি আমাকে ওই WBCS এক্সামে আমাকে সাকসেস পেতে আমাকে সাহায্য করবে। বা দেখা গেল যে আমার চাকরি হচ্ছে না, বারবার আমি চাকরি পাচ্ছি না, তখন কী করলাম কি আমি একজন পুরোহিতকে ধরলাম এবং সেই পুরোহিতের মাধ্যমে কী করলাম, ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করলাম, তাকে একটা মিডিয়াম ধরলাম এবং তার মাধ্যমে পুজো করলাম বা একটা যজ্ঞ করলাম এবং সেইভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করে চাকরি পাওয়ার চেষ্টা করলাম। তাহলে এখানে কে, সেই ব্যক্তিটি যে আমাকে সাহায্য করছে সে হচ্ছে স্পেশাল হেল্পার। যেমন ওই WBCS এক্সাম পেতে একটা টিচার সাহায্য করলো, কিংবা এই চাকরিটা পেতে আমি একজন পুরোহিতকে ধরলাম, সেই পুরোহিত যাগযজ্ঞ পুজো অর্চনা করে আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো। এগুলো হচ্ছে কি স্পেশাল হেল্পার। এবার আমরা কতগুলো শব্দ আছে সেই শব্দগুলো লিখে নিই, খাতায় লিখো। আগের লাইনে একটা শব্দ ছিল এম্প্যাস, দ্যাট মিনস ডেডলক, একটা অচল অবস্থা। রিকারেন্ট মিনস হচ্ছে হ্যাপেনিং এগেইন অ্যান্ড এগেইন, মানে যেগুলো বারংবার ঘটছে, হ্যাপেনিং এগেইন অ্যান্ড এগেইন। অ্যাঙ্গুইশ মানে হচ্ছে ডিপ মেন্টাল অ্যান্ড ইমোশনাল যন্ত্রণা, অ্যাগনি লিখতে পারি আমি, ইমোশনাল অ্যাগনি। পরের শব্দটা হচ্ছে ডিজায়ার মানে হচ্ছে উইশ। লঙ্গিং মানে হচ্ছে কোনো কিছু আকুল হয়ে চাওয়া, মানে হচ্ছে অ্যাসপিয়ারিং। ওকে, নেক্সট, for the people
who come to me in distress. I am but a go-between in their efforts to propitiate demonic forces with prayers and offerings. তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, ফর দ্য পিপল, মানে যে সমস্ত লোকগুলো আসে, ফর দ্য পিপল মানে লোকেরা, হু কাম টু মি, যারা আমার কাছে আসে, ইন ডিস্ট্রেস মানে শোচনীয় অবস্থায় পড়ে বা সমস্যায় পড়ে, আই এম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট। গো বিটুইন মানে কি? গো বিটুইন মানে মধ্যস্থতা করা। তাহলে আমি শুধুমাত্র, বাট মানে শুধুমাত্র বোঝাচ্ছে, অনলি, তাহলে আমি শুধুমাত্র মধ্যস্থতা করি ইন দেয়ার এফোর্ট। এফোর্ট মানে প্রচেষ্টা, তাদের প্রচেষ্টায়, টু প্রপিসিয়েট, প্রপিসিয়েট মানে সন্তুষ্ট করা, সন্তুষ্ট করতে, ডেমনিক ফোর্সেস অশুভ শক্তিকে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। প্রেয়ার্স মানে প্রার্থনা করে এবং অফারিংস মানে নিবেদন করে। এবার লাইনটা আরেকবার দেখে নাও, সোজা করে বাংলা মানে বললে তাহলে এরকম হয়, ফর দ্য পিপল মানে লোকেরা, হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা শোচনীয় অবস্থায় বা সমস্যায় পড়ে আসে, আই এম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট, আমি মধ্যস্থতা করি তাদের প্রচেষ্টায়, টু প্রপিসিয়েট সন্তুষ্ট করতে, ডেমনিক ফোর্সেস আসরিক বা অশুভ শক্তিগুলিকে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস প্রার্থনা এবং নিবেদনের মাধ্যমে। লাইনটা একটু মনে হলো কঠিন, এবার এক্সপ্লেন করি। যে যে সমস্ত মানুষগুলো আমার কাছে আসে তাদের তো ফর্মাল বেশি এডুকেশনও নাই, আবার তাদের ইনেট ওয়াইজডমও নাই, অন্তর্নিহিত প্রজ্ঞাও নাই, আবার প্রচলিত যে শিক্ষা সেগুলোও নাই। সুতরাং whenever they fail in life or they go through some critical moments or they go through some problems, deadlock situations, তাহলে যখনই তারা সমস্যায় পড়ে, কোনো বিপদে পড়ে, অচল অবস্থার মধ্যে পড়ে, তখনই তারা কি ভাবে যে এগুলো হচ্ছে কোনো অশুভ শক্তি যেগুলো আমাদের জীবনে নেমে এসছে, এবং সেই অশুভ শক্তিগুলো আমার জীবনে শান্তি বিঘ্নিত করছে এবং আমাকে আমার কাঙ্ক্ষিত জিনিস বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে দিচ্ছে না। তাহলে ডেমনিক ফোর্সেস মানে কি? ইভিল পাওয়ার্স। এবং কি করে তারা সঙ্গে সঙ্গে তখন নিজেদের দোষ ত্রুটিগুলোকে তারা খুঁজে বার করার চেষ্টা করে, এবং তারা কি, ওই যে তারা ফেলিওর হলো, তার দোষটা কি করলো, তারা ওই অশুভ শক্তির উপর চাপিয়ে করে। যেমন হিন্দুরা ভাবে যে হয়তো ভূত প্রেত, কোনো গ্রহ কুদশা পড়েছে আমাদের, মুসলিমরা ভাবলো কোনো জিন এদের ছায়া পড়েছে আমাদের উপর। সাপোজ ধরো আমি মোটর সাইকেল নিয়ে ধরো গাছের তলা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখা গেল যে গাছের তলায় আমার মোটর সাইকেলটা উল্টে পড়লাম, এক কাছার খেলাম, পাটা ভেঙে গেল বা হাতে চোট পেলাম। সঙ্গে সঙ্গে আমি পাড়ার লোকদের গিয়ে বললাম যে এই গাছের তলায় পড়েছি। এবার কেউ হয়তো একজন বলে ফেললো যে হ্যাঁ আমি শুনেছি ঠাকুরদাদার কাছে যে ওই গাছে নাকি ব্রহ্মদৈত্য আছে বা জিন আছে। সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করলাম যেটাই, যে ওই মোটর সাইকেল থেকে পড়েছি এটাই আমার কোনো দোষ নেই, সেই অশুভ শক্তিটি জন্য আমি মোটর সাইকেল থেকে পড়েছি এবং আমার হাতটা ভেঙেছে। সঙ্গে সঙ্গে আমি কি ভাবলাম যে হয়তো সেই অশুভ শক্তিটা আমার ক্ষতি করার চেষ্টা করছে। তখন ঈশ্বরের কাছে গিয়ে কী করলাম, যে বললাম মা কালীকে যে মা কালী জোড়া পাঠা দেবো, বা মুসলিম হলে হয়তো গিয়ে বললো যে আমি চাদর চড়াবো, তুমি আমাকে এই সমস্যাগুলো থেকে নিষ্কৃতি দাও, তুমি আর যেন এই সমস্যাগুলো বারবার না ঘটে এখান থেকে আমাকে নিষ্কৃতি দাও। তাহলে এটাই তারা বলে। তাই কালামের বাবা বলছেন যে এই সমস্ত মানুষগুলো যারা আমার কাছে আসে, আমি শুধুমাত্র কি করি, মধ্যস্থতা করি। গো বিটুইন মানে আই এম প্লেইং দ্য রোল অফ এ মিডিয়েটর, আমি একজন মধ্যস্থতাকারীর ভূমিকা নিই এবং কি করি, তাদের প্রার্থনাগুলোকে আমি ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি আমার নামাজের মাধ্যমে, আমি আমার মন্ত্রের মাধ্যমে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে কি প্রার্থনা করি, যে হে আল্লাহ তুমি এই সমস্ত আত্মপীড়িত মানুষদের দুঃখ কষ্ট দূর করো, এরা যে জিনিসগুলো চাইছে, এই কাঙ্ক্ষিত বস্তুগুলো এদের পেতে তুমি সাহায্য করো। তাহলে কালামের বাবা এখানে বলছেন যে আমি একটা ঠিক সেতুর মতো, সেতুর এক প্রান্তে রয়েছে সর্বশক্তিমান আল্লাহ,
আর দ্বিতীয় প্রান্তে রয়েছেন সাধারণ মানুষ। আমি শুধুমাত্র সেই সেতুর ভূমিকা করছি। সেতু কী করে? এক তীরের এক পাড়ের লোককে অন্য পাড়ে পৌঁছে দেয়। তাহলে আমি এই সমস্ত সাধারণ মানুষদের যে প্রেয়ার্সগুলো, তাদের যে প্রার্থনাগুলো, সেগুলোকে আমি ওই সর্বশক্তিমান আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছি। কালামকে বলছে, ডোন্ট থিঙ্ক দ্যাট আই হ্যাভ এনি ম্যাজিক্যাল ডিভাইন পাওয়ার। তুমি ভেবে নিও না যে আমার কোনো অদ্ভুত দৈবিক শক্তি আছে। তিনি স্বীকার করছেন, আই এম এ হাম্বল সার্ভেন্ট অফ দি অমনিপোটেন্ট আল্লাহ। আমি সর্বশক্তিমান আল্লাহর একজন সাধারণ দিন সেবক। আমি শুধুমাত্র কি করছি? মানুষের ব্যথা বেদনা না পাওয়ার যন্ত্রণা তার কাছে শুধুমাত্র একজন মিডিয়াম হিসেবে আমি তুলে ধরছি। এটাই আমার ভূমিকা। এখানে তাহলে যে শব্দগুলো পাবে একটু নোট ডাউন করে নাও। স্ট্যান্ডারটা খুবই কঠিন, সেই জন্য আমি এত ইলাবোরেট আলোচনা করছি। গো বিটুইন একটা শব্দ। গো বিটুইন মানে হচ্ছে মধ্যস্থতা করা, মিডিয়েটার বলতে পারি। নেক্সট, খুব পরে প্রশ্নে, এমসিকিউ টাইপের প্রশ্নে প্রায় পড়ে। প্রপিসিয়েট, উচ্চারণটা হবে প্রপিসিয়েট, মানে হচ্ছে অ্যাপিস, বা আমরা স্যাটিসফাইও বলতে পারি। ডেমনিক ফোর্সেস, ডেমনিক ফোর্সেস মিনস হচ্ছে বাংলা মানে হচ্ছে অশুভ শক্তি বা আসরিক শক্তি। ইংরেজিতে বলতে পারি আমরা ইভিল পাওয়ার্স। নেক্সট, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। এবং কালামের বাবা কি বলছেন যে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটা কিন্তু মোটেও সঠিক পন্থা। অ্যাপ্রোচ মানে হচ্ছে পন্থা নয়, অ্যাট অল মানে মোটেও সঠিক পন্থা নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং কখনোই অনুসরণ করা উচিত নয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট প্রশ্নেও পড়ে, ব্রড প্রশ্নেও পড়ে, যে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কিন্তু মোটেও একটা সঠিক পন্থা নয়। তাহলে কোনটা সঠিক পন্থা নয়? হোয়াট ইজ দিস? এখানে দিস বলতে কোনটাকে বোঝানো হয়েছে? সো হেয়ার দিস রেফার্স টু, এই যে কালামের বাবা ইজ প্লেইং দ্য রোল অফ এ মেডিয়েটর। কালামের বাবা একজন মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছেন, এবং মানুষের যে আবেদনগুলো সেগুলো আল্লাহর কাছে পৌঁছাবার তিনি একজন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। কালামের বাবা বলছেন এটা কিন্তু সঠিক পন্থা নয়। এগুলো মানে হচ্ছে কি, যে তুমি প্রবলেমগুলো থেকে এসকেপ করছো। কারণ যখনই প্রবলেম আসবে তখনই সেই প্রবলেমগুলোকে নিয়ে তুমি চিন্তা ভাবনা করবে, অ্যানালাইজ করবে। দ্যাট মিনস এক কথায় বলে ইন্ট্রোস্পেকশন, আত্মসমীক্ষা করবে এবং খুঁজে বার করবে যে প্রবলেমগুলোর পিছনে তুমি দায়ী নয় তো। এবং শেষমেশ সেই সমস্যা সমাধানের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করবে, সর্বশক্তিমান গডের কাছে প্রার্থনা করবে। এটাই হচ্ছে কারেক্ট অ্যাপ্রোচ। কিন্তু এই সাধারণ মানুষরা কিন্তু তা করছে না। তারা নিজেরা আল্লাহকে ডাকছে না, বা সেই সমস্যাগুলো নিয়ে তারা নিজেরা কিন্তু অ্যানালিসিস বা বিশ্লেষণ করছে না। তাহলে কালাম তখন জিজ্ঞাসা করেছিল যে তুমি কেন তাহলে এদিকে বলছো না জীবনের এই সত্যগুলো? কেন বলছে না? কারণ দেখো, সাধারণ মানুষদের অত কিন্তু রিয়েলাইজিং পাওয়ার নাই, বোঝার শক্তি নাই, তাদের ইনেট ওয়াইজডম নাই, তাদের ফর্মাল এডুকেশন নাই, অন্তর্নিহিত প্রজ্ঞাও নাই, আবার প্রথাগত শিক্ষাও নাই। তারা হচ্ছে দৈনন্দিন জীবনের নানা সমস্যায় লিপ্ত। ফলে তাদেরকে যদি বলা হয় যে তোমরা আবেদন নিবেদন করো, নিজেরাই অ্যানালিসিস করো, তাহলে এই সমস্ত ব্যক্তিগুলো কী হবে? হতাশার সাগরে নিমগ্ন হবে, তারা টোটালি একদম কনফিউজড হয়ে যাবে। সুতরাং কালামের বাবা কি করছেন? তাদের সাহায্যকারীর ভূমিকা নিচ্ছে। কালামের বাবা কি বলছেন? যে আমার মধ্যে কোনো ডিভাইন পাওয়ার নেই, আমি সাধারণ মানুষ, আল্লাহর একজন সেবক, আমি শুধুমাত্র মধ্যস্থতা করছি। দেখো লাস্ট লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন। One must understand the difference between a fair written vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. এই লাইনটা প্রায় ছেলেরা আমাদেরকে বলে, স্টুডেন্টসরা প্রশ্ন করে যে স্যার এই লাইনটা থেকে অ্যানালিসিস করতে পারছি না, বাংলা করতে পারছি না। সত্যি করে এটা হাইলি একটা
ভোল্টেজের স্পিরিচুয়াল কথা, যেটা ক্লাস 12-এর ছোট্ট ছেলে মেয়েদের পক্ষে বোঝা খুবই কঠিন। আমি আপ্রাণ চেষ্টা করছি সরলীকরণের, তবুও যদি কোনো কনফিউজ থেকে থাকে তোমরা গ্রুপে জানাবে। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, মাস্ট অর্থাৎ মাস্টটা কি, এটা মোডাল অক্সিলারি ভার্ব, মাস্টটাতে জোর দিচ্ছে। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড মানে একজনকে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স, ডিফারেন্স মানে পার্থক্য, বিটুইন, বিটুইন মানে দুটো জিনিসের মধ্যে, সেই জিনিসগুলো কি কি, আ ফেয়ার রিটেন ভিজন অফ ডেস্টিনি। ফেয়ার রিটেন মানে হচ্ছে ভয় তাড়িত, ভিজন অফ ডেস্টিনি অর্থাৎ ভাগ্যের ভয় তাড়িত দৃষ্টি, ভিজন মানে হচ্ছে দৃষ্টি, তাহলে ভাগ্যের ভয় তাড়িত দৃষ্টি, অ্যান্ড এবং দ্য ভিজন সেই দৃষ্টি, দ্যাট এনেবলস যেটা আমাদেরকে সমর্থ করে, টু সিক মানে খুঁজে পেতে, সিক মানে সার্চ, খুঁজে পেতে, দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, এনিমি মানে হচ্ছে শত্রু, ফুলফিলমেন্ট মানে হচ্ছে চাহিদা পূরণ, উইদিন আওয়ার সেলস মানে আমাদের মধ্যে। এবার লাইনটার মানে কালামের বাবা বলছেন একজনকে অবশ্যই বুঝতে হবে পার্থক্যটা, যে ভাগ্যের ভয় তাড়িত দৃষ্টি আর নিজের চাহিদা পূরণের পথে যে শত্রুগুলো আছে, যেগুলো আমাদের মধ্যে আছে, সেই দুটোর মধ্যে ডিফারেন্স খুঁজে বের করতে হবে। তাই লাইনটা কীরকম, লাইনটা হচ্ছে এরকমই যে ফেয়ার রিটেন ভিজন অফ ডেস্টিনি মানে কি, ভাগ্যের ভয়তাড়িত দৃষ্টি। গাইস, অধিকাংশ মানুষ কি হচ্ছে যে যখনই কোনো সমস্যায় পড়ছে, যখনই তারা কোনো অচল অবস্থার মধ্যে পড়ছে, যখনই ফেলিওর আসছে, তখনই কি করছে, তারা ভাগ্যকে দোষারোপ করছে। দে আর টু মাচ ফ্যাটালিস্টিক, তারা হচ্ছে চরম পরিমাণে ভাগ্যবাদী এবং তারা প্রতিনিয়ত ভাগ্যের ভয়ে ভীত। ওই যে বললাম যে মোটর সাইকেল নিয়ে যেতে যেতে একটা গাছের তলায় পড়ে গেলাম, তাহলে পরের বার থেকে কি থাকবে, ওই গাছের তলা দিয়ে তারা যেতে দেখবে ভয় পাবে। কিন্তু সমীক্ষা করলে দেখা যাবে যদি সে নিজে ভালো করে দেখতো, তাহলে হয়তো দেখবে যে হয়তো সে গাছের তলা দিয়ে যাচ্ছিল কোনো আনমনা হবে ছিল, হয়তো সেখানকার মাটিটা একটু উঁচু ছিল কিংবা নিচু ছিল, ফলে সে অনুমান করতে পারেনি, ফলে চাকাটা স্কিড করে পড়ে গেছে। কিন্তু সে কি ভেবে নিল, সে ভেবে নিল ওখানে হয়তো কোনো জিন আছে, ব্রহ্মদৈত্য আছে, ভূত আছে, প্রেত আছে, কিছু মানুষ তাকে সাপোর্টও করলো। তো এই যে ফেয়ার রিটেন ভিজন অফ ডেস্টিনি মানে হচ্ছে এই যে ভাগ্যের ভয়ে ভীত, সে কিন্তু আর যাচ্ছে না সেখান দিয়ে, সে ভাবছে যে পরে গেলে কি হবে বা পরবর্তী জীবনে আমার কি হবে, এই ভয়ে সে ভীত সন্ত্রস্ত, ফলে সে কি, সে আর জীবনে কিন্তু এগোতে পারছে না। আর দ্বিতীয় ভিশনটা কি, দ্বিতীয় ভিশনটা হচ্ছে যে আমাদের মধ্যে আরেকটা সত্তা আছে, সেটা হচ্ছে এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলস। কালাম বলছেন কি, কালামের বাবা বলছেন যে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমাদের চাহিদা পূরণের পথে যে শত্রুগুলো আছে সেইগুলোকে খুঁজে বার করতে হবে। সেটা কীরকম, দেখো আমাদের সবারই জীবনে একটা এক্সপেক্ট আছে। এবার সেই এক্সপেক্ট, ধরো আমি চাইছি যে আমি পরীক্ষায় ভালো ফল করব, এবার পরীক্ষায় দেখা গেল যে আমি ভালো ফল করতে পারলাম না। যদি আমি সঠিকভাবে কারণটা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো সেই আমার আকাঙ্ক্ষা পূরণ, অর্থাৎ আমার এই পরীক্ষায় ভালো ফল না হওয়ার পিছনে আমার মধ্যেই কিন্তু শর্টকামিংস বা ত্রুটি আছে। দেখা যাবে আমি হয়তো ঘড়ি দেখে সেগুলো ঠিকঠাক করে পড়ে গেছি, ঠিক আছে, কিন্তু সে ঠিকঠাক করে সেগুলো লিখিনি। কালামের বাবা বলছেন যে আমাদের জীবনে আকাঙ্ক্ষা পূরণের পথে নানা তোমার হচ্ছে এনিমি আছে। সেই এনিমিগুলো কী কী, একটা হচ্ছে নেগেটিভ অ্যাটিচিউড, নেতিবাচক মনোভাব, আরেকটা আছে লোভ, লালসা, কামনা, বাসনা এবং বৈষয়িক চিন্তা। সেটা কীরকম, যে ধরো আমি বড় লোক হওয়ার চেষ্টা করছি, মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে সুখে থাকা। এবার এই সুখে থাকার জন্য মানুষ হচ্ছে অর্থ উপার্জন করছে, এই অর্থ উপার্জন করতে গিয়ে মানুষ হচ্ছে লোভের বশবর্তী হয়ে খারাপ কাজে লিপ্ত হচ্ছে, 2 নম্বরই কাজে লিপ্ত হচ্ছে। এবার এক সময় সে অ্যারেস্ট হচ্ছে, সমস্ত প্রপার্টি সিজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে ওই যে জীবনে তার ফুলফিলমেন্ট কী ছিল, জীবনে তার হ্যাপিনেস পাওয়া থেকে তাকে রোধ করলো কে, তারই মধ্যে থাকা শত্রু লোভ। সুতরাং এখানে আরেকটা ভিজন কি, যে আরেকটা ভিজন হচ্ছে যে জীবনটাকে আমি নির্ভীকভাবে দেখব, জীবনটাকে আমি বিশ্বাস, যে এই বিশ্বাসটা আমরা রাখবো যে আমার সাফল্য নির্ভর করছে আমার উপর। আমি আমার সাফল্যের পথে যে অন্তরায়গুলো, যে শর্টকামিংসগুলো, যে ত্রুটিগুলি, সেগুলিকে খুঁজে বার করি এবং সেগুলিকে খুঁজে বার করলেই
আমি জীবনে সাফল্য পাবো। তাহলে এখানে দুটো ভিশন দেখতে পেলাম। একটা ভিশন কি, যে ভাগ্যের ভয়ে ভীত, ভবিষ্যতের ভয়ে ভীত, ভাগ্যের ভয়ে ভীত। আরেকটা ভিশন কি, আরেকটা ভিশন হচ্ছে সেই ভিশন যে আমাদেরকে সাহায্য করছে, যে আমাদের ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ করতে। আমরা সেই কারণগুলো যদি বিশ্লেষণ করে সেই কারণগুলোকে যদি ডিলিট করি, সরিয়ে দিই, তাহলেই আমরা জীবনে সাফল্য পাবো। এবং কালামের বাবা কি বলছেন, যে তুমি এই দ্বিতীয় অ্যাটিটিউড, অর্থাৎ জীবনে আমি সাফল্য পাবই, আমি ইন্ট্রোস্পেক্ট করব যে আমি সাফল্য কেন পাচ্ছি না, এবং যেগুলো আমার শর্টকামিংস, ত্রুটি, সেগুলোকে আমি ডিলিট করব, তাহলেই আমি জীবনে সাফল্য পাবো। তো আজকের আলোচনা এখানে স্টপ করলাম। আশা করি বুঝতে পেরেছো। পরের দিন নেক্সট